স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। আগে স্কুলে যাই না, আর কাজ শিখি একটা বড় মিস্ত্রি আমার সহায়তা করবো। আর্থিক অনটন এবং লেখাপড়া তেমন করতে পারে না মা বাবা, যার জন্য এই পরিস্থিতি হইতেছে। বইপত্র বিচের মাঝে আমরা ভালো করে পড়তে পারি না, ঘরে দুয়ারে পানি থাকে। 5-এর ফাইনাল পরীক্ষা দিতে পারিনি, তার মা বাবা তাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমাদের যেহেতু কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, সারা দেশে একটি ছুটির ক্যালেন্ডার হয়, একই সাথে পরীক্ষার রুটিন হয়, তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। স্কুলমুখী যদি হয় তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কি পরিমাণ বাচ্চা স্কুলমুখী হলো না। চলমান নানাধিক যে বিরাজমান সমস্যাগুলো, সেগুলো সমাধানে এগিয়ে আসা উচিত, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি ড্রপ আউট কমে গিয়েছে। মাধ্যমিক পর্যায়ে এখনও 33% শিক্ষার্থী ঝরে পড়ছে। পারিবারিক অসচ্ছলতা, বাল্যবিবাহ, শিশুশ্রম, পড়াশোনার প্রতি অনীহাই মূল কারণ। সরকারকে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। এ নিয়ে এখন সকালে থাকছে বিশেষ প্রতিবেদন। তবে শুরুতেই জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার জরুরি সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 8:45 পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে। সভায় সিন্ডিকেটের 17 জন সদস্যের মধ্যে 15 জন অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ইতিমধ্যে এফএইচ হলের 6 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এই প্রেক্ষাপটে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জের 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এম এ মান্নানকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। দেশে মাধ্যমিক পর্যায়ে এখনও 33% শিক্ষার্থী ঝরে পড়ছে। এত সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়া বিগত সরকারের ব্যর্থতা বলে মনে করেন শিক্ষাবিদদের অনেকেই। এর কারণ পারিবারিক অসচ্ছলতা, বাল্যবিবাহ, শিশুশ্রম, পড়াশোনার প্রতি অনীহা, অসচেতনতা। অঞ্চলভেদে এর কারণেও আছে ভিন্নতা। এছাড়া গত 1 বছরে একজন শিক্ষার্থীর পেছনে পড়াশোনার খরচ বেড়েছে দ্বিগুণ। শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকারকে এখনই যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ঢাকা থেকে ফরাদ বিন নূর, সিলেট থেকে গোলজার আহমেদ এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদের যৌথ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত 1.5 দশক আগেও দেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার ছিল 55%-এর বেশি। তবে দিন দিন কমেছে এই হার, বেড়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যাও। মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই দেয়া, প্রায় 60% শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো, এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে ছাত্র শিক্ষকের ব্যবধান কমানো এবং নতুন নতুন অবকাঠামো নির্মাণ, এসব কারণে বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার্থীর উপস্থিতি, কমেছে ঝরে পড়ার হার। স্বাধীনতার অর্ধ শত বছর পরেও মাধ্যমিকে এখনও ঝরে পড়ার হার প্রায় 33%।
এর পেছনে বাল্যবিয়ে, শিশুশ্রম, পারিবারিক অসচ্ছলতা সহ রয়েছে নানা কারণ। তবে এলাকা ভেদে এসব কারণে রয়েছে ভিন্নতা। জানার চেষ্টা করব আরও গভীরে গিয়ে। সিলেট সদর উপজেলার প্রিয়াঙ্গন কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী অজয়, পূর্ণিমা ও মঙ্গলীপাল। নয়াটিলা গ্রামের এই 3 শিক্ষার্থীর বাড়িঘরে আর রাস্তায় পানি উঠে যাওয়ায় ডিঙ্গি নৌকায় স্কুলে যাত্রা তাদের। তারা বলছে, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতিবারই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পড়ে তারা। বইপত্র বিচের মাঝে আমরা ভালো করে পড়তে পারি না, ঘরে দুয়ারে পানি থাকে। বহুত ক্ষতি হয়, মানে যেমন আমরা স্কুলে যেতে পারি না, অসুবিধা হয়, বন্যার লাগে না পাই না। আমরা আগের বছর হলো আমরা পরীক্ষার সময় আমরা বন্যার কারণে বন্ধ হয়ে গেছিল, পরে আমরা পরীক্ষা দিতে পারছি না। খুব কষ্ট হয় আপনার যাওয়া লাগি, আপনার বই খাতা ভিজি যায়, এখন যাইতেও পারে না, মেঘ বৃষ্টি আইয়, পানি আইয়, যাওয়ার লাগে যাইতে পারে না। তাদের মতো সিলেট অঞ্চলের 4 জেলায়, বিশেষ করে হাওর অধ্যুষিত অঞ্চল, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও চা বাগান বেষ্টিত জেলা মৌলভীবাজারের শিক্ষার্থীদের বেলায়ও যুক্ত হয় একই সমস্যা। এছাড়া আর্থিক অক্ষমতায় সর্বোচ্চ 78% শিক্ষার্থী ঝরে পড়ে সিলেট বিভাগেই। প্রযুক্তির অপব্যবহার, সচেতনতার অভাব তো আছেই। তথ্য বলছে, প্রাথমিক ও মাধ্যমিক ক্ষেত্রে স্কুলে নিট গমন হার, সাইকেল পূর্ণতার হার এবং ঝরে পড়ার হার সিলেটে তুলনামূলকভাবে দেশে গড় হারের চেয়ে বেশি। সিলেটের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষার সকল নির্ণায়ক পর্যবেক্ষণ করলে দেখা যায় এই অঞ্চল অন্যান্য অঞ্চলের তুলনায় শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। এর কারণ কি? এখানে কি কেবল শিক্ষার্থীরাই দায়ী নাকি অন্য কিছু? শিক্ষাবিদরা বলছেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলের সমস্যার বৈচিত্র্যতা আর সংশ্লিষ্টদের যথেষ্ট তদারকির অভাব রয়েছে। সুনামগঞ্জ অঞ্চলের ছুটি যে সময়ে দরকার, এটা কিন্তু রাজশাহী অঞ্চলে সেই সময় দরকার না। কিন্তু আমাদের যেহেতু কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, সারা দেশে একটি ছুটির ক্যালেন্ডার হয়, একই সাথে পরীক্ষার রুটিন হয়, তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। এটা অসামঞ্জস্যতা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এদিকে গত বছর ময়মনসিংহ বিভাগে মাধ্যমিকে ঝরে পড়ার হার 23.5 হলেও এবছর কিছুটা কমে 20 কিন্তু এই বিভাগে পড়াশোনার ব্যাপারে অনীহা কিংবা অসচেতনতার কারণে দেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী অর্থাৎ 58.6% ঝরে পড়ে। এছাড়া বাল্যবিয়ে ও শিশুশ্রম তো আছেই। ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়। এখানকার বেশিরভাগ শিক্ষার্থী চরাঞ্চলের। প্রতি বছর গড়ে 7 থেকে 8 ভাগ শিক্ষার্থী ঝরে পড়ে এই স্কুল থেকে। পরিবারের আর্থিক যোগান বাড়াতে ঝরে পড়া শিক্ষার্থীদের ছেলেরা জড়িয়ে পড়ে শ্রমে, আর বেশিরভাগ মেয়েরই হয়ে যায় বাল্যবিয়ে। 3য় শ্রেণী পর্যন্ত পড়ে স্কুলের পাঠ চুকিয়ে কাজে লেগে যাওয়া 10 বছরের তুহিনের গল্পটা কত করুণ। ভবঘুরে বাবার সংসারের হাল তার মায়ের হাতে, তাই তো বড় মিস্ত্রি হয়ে টেনে টুনে চলা মায়ের সংসারে হাল ধরাই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। দারিদ্রতা, অসচ্ছলতা সহ নানা কারণে ময়মনসিংহ অঞ্চলে এমন অসংখ্য শিশু কিশোর পড়াশোনা ছেড়ে যোগ দেয় শ্রমে। সমাধি ঘটে দুরন্ত শৈশব আর স্কুলের রঙিন দিনগুলোর। আগে স্কুলে যাই না, আর কাজ শিখি, একটা বড় মিস্ত্রি আমার সাহায্য করবো। দৈনিক 400-500 টাকা কামাই হয়, এগুলো দিয়ে আর বাপের কয়েক টাকা দিয়া ভালো সংসার চলছে। এগুলি আমরা আর্থিক অনটন এবং লেখাপড়া তেমন করতে পারে না মা বাপে, যার জন্য এই পরিস্থিতি হইতেছে। মাধ্যমিক পর্যায়ের কোনো মেয়ে শিক্ষার্থী এক নাগারে স্কুলে আসা বন্ধ করে দিলেই ধরা হয় বিয়ে হয়ে গেছে। স্কুল কর্তৃপক্ষের কাছে যখন খবর আসে তখন প্রায় সবই শেষ হয়ে যায়। বাল্যবিয়ের শিকার হয়ে পড়াশোনা বন্ধের পাশাপাশি জীবনও পড়ে ঝুঁকিতে। গ্রামাঞ্চলের নিম্ন আয়ের পরিবারের মেয়েরাই বেশিরভাগ শিকার হয় বাল্যবিয়ের। স্কুলের রঙিন দিনের বদলে সংসারের কঠিন বোঝা কাঁধে নিয়ে অনেকে অকালে ঝরে পড়ে জীবন থেকেও। বাল্যবিয়ের কারণে ঝরে পড়াদের জন্য মন কাঁদে সহপাঠীদেরও। বিবিএসের জরিপ মতে ময়মনসিংহ বিভাগে বাল্যবিয়ের হার 40.06%। বান্ধবীদের 5 জনের বিয়ে হয়ে গেছে,
মানে তাদের আর্থিক সমস্যার কারণে তাদের বাবা মা তাদেরকে লেখাপড়া করায় নাই। আবার তাদের মানে অনেক ইচ্ছা ছিল মানে লেখাপড়া করার। একজন ছিল আমার সমবয়সী, সে ক্লাস 5-এর মানে ফাইনাল পরীক্ষা দিতে পারেনি, তার মা বাবা তাকে বিয়ে দিয়ে দিয়েছে। ওদের যদি বিয়ে না হইতো তাহলে আমাদের সাথে কলেজে যেতে পারতো। এডুকেশন ওয়াচের এক গবেষণায় দেখা গেছে অর্থনৈতিক অসচ্ছলতায় ভোগা শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিকে ঝরে পড়ছে 59.8%। এছাড়া পড়াশোনায় অনীহা, শিশুশ্রম ও পারিবারিক কাজে যুক্ত হওয়ায় অনেকে বন্ধ করেন পড়াশোনা। ঝরে পড়ার এই কারণের তালিকায় আছে ভাষাগত সমস্যা ও স্কুলে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাহীনতাও। গবেষণা বলছে 2023 সালের প্রথম 6 মাসে প্রাথমিকের একজন শিক্ষার্থীর পড়াশোনার জন্য পরিবারের খরচ বেড়েছে 25% আর মাধ্যমিকে 51%। শিক্ষাবিদরা বলছেন উপবৃত্তিতে টাকার পরিমাণ বাড়ানো সহ স্কুল ফিডিং কর্মসূচিও নিয়মিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে পাঠদান এবং তাদেরকে স্কুলমুখী করতে হবে। স্কুলমুখী যদি হয় তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কী পরিমাণ বাচ্চা স্কুলমুখী হলো না। চলমান নানাধিক যে বিরাজমান সমস্যাগুলো সেগুলো সমাধানে এগিয়ে আসা উচিত, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি ড্রপ আউট কমে গিয়েছে। শুধুমাত্র শিক্ষায় পিছিয়ে থাকার কারণে পুরো অঞ্চল সামাজিক সূচকের অন্যান্য ক্ষেত্রেও অনেক পিছিয়ে পড়ছে। তাই ভবিষ্যৎ বাংলাদেশের আর্থসামাজিক ও সামগ্রিক উন্নয়নের জন্য হলেও সিলেটের শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হবে সংশ্লিষ্টদের। তা না হলে এগিয়ে যাওয়া বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের অন্যতম বাধা হতে পারে এই সিলেট। আর ময়মনসিংহ অঞ্চলে বাল্যবিয়ের আধিক্যের কারণে নারী শিক্ষায় পড়ছে নেতিবাচক প্রভাব। প্রায় 5 বছর আগে বাল্যবিয়ে মুক্ত বিভাগ ঘোষণা করা হলেও এখনও প্রায় 40 ভাগ বাল্যবিয়ে হয় এখানে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে মুখ থুবড়ে পড়বে ময়মনসিংহ অঞ্চলের নারী শিক্ষা। প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনার এখনই সময়। অন্তর্বর্তী সরকারকে এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বিশেষ করে জুলাই আগস্ট গণহত্যা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতা এবং সেসব পরিবারের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান। বাংলাদেশ ভারতের কূটনীতি বহুপাক্ষিক হলেও গত 15 বছরে এই সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কিংবা সরকারের সঙ্গে সরকারের ছিল না। বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের কূটনীতি পরিণত হয়েছিল এক দেশের ক্ষমতাসীন দলের সঙ্গে অপর দেশের ক্ষমতাসীন দলের সম্পর্কে, যে কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক এখন মাথা ব্যথার কারণ হয়ে গেছে ভারত সরকারের জন্য। এর প্রভাবে দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে উঠছে প্রতিবেশী দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারত। সীমান্ত, ইতিহাস, সংস্কৃতি, ভাষা সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সংযোগ অনস্বীকার্য। ৭১-এর মুক্তিযুদ্ধের সহযোগিতা সহ অনেক ক্ষেত্রেই এক সুতোয় গাঁথা দুই দেশের সম্পর্ক। এসব কিছু মাথায় রেখেই দু দেশের মধ্যে বন্ধুসম সম্পর্ক যেমন এদেশের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি ভারতের জন্যও। গেল বছর সেপ্টেম্বরেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আপ্যায়ন করেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির জোট G20-র শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা। বলা হয়, কোনো প্রতিবেশী দেশের প্রতি এই ধরনের উষ্ণতা ভারত অতি ঘনিষ্ঠ মিত্রদেরই দেখিয়ে থাকে। কিন্তু 1 বছর পর শেখ হাসিনার সঙ্গে এই ঘনিষ্ঠতাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের জন্য। টানা 15 বছর শাসনের পর গেল মাসে ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে গিয়ে। সরকার পতনের পর থেকেই শেখ হাসিনাকে আশ্রয় দেয় নয়াদিল্লির তীব্র সমালোচনায় মুখর বিভিন্ন মহল। তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর আহ্বানও জানান অনেকে। বিজেপি বাংলাদেশের যে বাকি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলি ছিল এবং সাধারণ জনগণের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটার প্রতিফলনকে অনুধাবন করতে পারেনি। সে কারণে আমার মনে হয় যে বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করার কারণে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লি সরকারের একটা যথেষ্ট পলিটিক্যাল বার্গেইন তৈরি হলেও বাংলাদেশের সাথে তার যে লিগ্যাল বা ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে সেই ক্ষেত্রে কিছুটা হলেও টেনশন দেখা যাচ্ছে।
শুধু তাই নয়, বর্ষা মৌসুমে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি অভিন্ন নদীতে দেয়া বাঁধ ভারতীয় প্রশাসন খুলে দেওয়ার পর বাংলাদেশে ব্যাপক বন্যা এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসাদান কার্যক্রম সীমিত করে আনাকেও আঘাত হিসেবে দেখছেন অনেকে। 2023 সালে ভারতে ভ্রমণ করেছেন প্রায় 16 লাখ বাংলাদেশি। পর্যটন ও চিকিৎসার ক্ষেত্রে বরাবরই বাংলাদেশিদের অন্যতম পছন্দের গন্তব্য ভারত। কূটনীতি আর বাণিজ্যেও নয়াদিল্লি আর ঢাকার সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে কয়েক দশক ধরে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভারতপন্থী ভাবমূর্তি জোরালো হয়েছে। ভোটের বৈধতা দেয়া ও গণতন্ত্র বিরোধী কার্যকলাপ, বিরোধী মত দমন সহ অনেক গুরুতর অভিযোগ থাকা শেখ হাসিনাকে এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় রাখতে নয়াদিল্লির সহযোগিতা ছিল বলেও অভিযোগ করেন অনেকে। গত 15 বছরে এই সম্পর্কটা এককেন্দ্রিক রাজনৈতিক সম্পর্কে পরিণত হয়েছিল, যে কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা অনেক বেশি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা স্টেট টু স্টেটের চেয়ে পার্টি টু পার্টিতে পরিণত হয়েছিল। আবার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সাম্প্রদায়িক হামলা, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ইস্যুতে ক্ষোভ ছড়িয়েছে ভারতেও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও নিয়ে গেছেন মোদি। যদিও দেশে সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশে হিন্দু সহ সংখ্যালঘু ও আদিবাসী গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়াও গণতন্ত্র, স্থিতিশীলতা ও শান্তি ফেরানোর পাশাপাশি প্রগতিশীল বাংলাদেশ গড়তে ভারতের সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। এমন পরিস্থিতিতে 3 দিক থেকে ঘিরে থাকা প্রতিবেশী এবং দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় দুদেশের জনগণ। নুজহাত কামাল, এখন বিশ্ব। ভাটা পড়েছে চট্টগ্রামে মশক নিধন অভিযানের কার্যক্রম। মেয়র আর মাঠ পর্যায়ে কাউন্সিলররা পালিয়ে থাকায় এই অবস্থা। এর মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। 1/3 রোগী সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছে। গবেষকরা বলছেন নগরে প্রকৃতির সাথে তাল রেখে পাল্টে যাচ্ছে এডিস মশার জীবনচক্র। তাই মশার ওষুধ ও সরঞ্জাম কিনতে কোটি টাকা ব্যয়ে সুফল পেতে হলে গুরুত্ব দিতে হবে গবেষণায়। বিস্তারিত ফয়সাল করিমের প্রতিবেদনে। সেপ্টেম্বরে হঠাৎ চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবছর আগস্ট পর্যন্ত মৃত্যু ছিল যেখানে মাত্র 5 জনের, সেখানে মার্চ সেপ্টেম্বরেই মারা গেছে 7 জন। আর আক্রান্ত 986 জনের প্রায় 400 জনই এসেছেন সেপ্টেম্বরের 18 দিনে। আক্রান্তদের মধ্যে গ্রাম থেকে এগিয়ে নগর। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে নগরের বাকলিয়া, কোতোয়ালি, বায়েজিদ, পাহাড়তলি ও খুলশি এলাকায় আক্রান্ত হয়েছে বেশি। সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত আক্রান্তদের মধ্যে 55 জন বাকলিয়ার, 46 জন কোতোয়ালির, 36 জন বায়েজিদের। উপজেলার মধ্যে বেশি আক্রান্ত পাওয়া গেছে লোহাগাড়া, সাতকানিয়া, সীতাকুণ্ড, বোয়ালখালী ও পটিয়াতে। শনিবার দুপুর 2টা থেকে জ্বর শুরু হয়, রাত 8টার দিকে অ্যাটাক করে বেশি। পুরো শরীর শিরশির করে জ্বর আসতো, 2-4টা কাঁচা দিলে জ্বর থামতো না। অতিরিক্ত জ্বর, মাথা ব্যথা, তারপর হচ্ছে আপনার ব্যাক পেন, তারপর হচ্ছে হাত পা সবগুলো অতিরিক্ত ব্যথা। প্রায় সারা বছরই ডেঙ্গি কম বেশি থাকছে। এখন একটু প্রকোপটা বাড়ছে, বিশেষ করে যখন থেমে থেমে বৃষ্টি হয় তখন ডেঙ্গি বেড়ে যায়। এখন আমরা চেষ্টা করছি নিচে একটা ডেডিকেটেড স্পেস যেখানে শুধুমাত্র ডেঙ্গি রোগীগুলো ভর্তি হবে, সেরকম একটা স্পেসকে আমরা রেডি করছি। স্থানীয়দের অভিযোগ, যে হারে মশা বাড়ছে কর্পোরেশন হাঁকডাক দিলেও আদতে সে হারে ওষুধ ছেটাচ্ছে না। এমনকি গত বছর ক্রাশ প্রোগ্রাম, ড্রোন উড়িয়ে মশা শনাক্ত, নিয়মিত মোবাইল কোর্ট ও মশক নিধনে বিশেষ বাহিনী নিয়ে মাঠে নামলেও এবার তার কোনো নজির নেই। কর্মকর্তারা বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে মশক নিধনেও। মেয়র কাউন্সিলররা পালিয়ে থাকায় আগস্টে অনেকটাই স্থবির ছিল কার্যক্রম। তাদের দাবি এবার ঢাকঢোল না পেটালেও নিয়মিত কার্যক্রম চালানোর প্রচেষ্টা ছিল। শিগগিরই শুরু হবে মোবাইল কোর্টও। গোটা পরিবারের ডেঙ্গু, আমরা একসাথে 15 দিন সবাই মেডিকেলে ছিলাম, কোনো ধরনের ওষুধ দেয় না। এখানে নিচে 1টা থেকে ডেঙ্গু হয়ে গেছিল,
তারপর এখানে ওষুধ নিচে ওষুধ দিছিল। এর আগে কয়েক মাস আগেও দেয় নাই। মশার উৎপাত বেশি হচ্ছে। আগে জোন ম্যাপিং কার্যক্রমটা এখন চলছে, যে কোন কোন এলাকাগুলোতে রোগীর সংখ্যা বেশি, কোন কোন এলাকাগুলোতে আক্রান্ত বেশি হচ্ছে, সেটাকে টার্গেট করে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। এই নগরে বেড়ে চলা নানা সমস্যা ও সংকটের সাথে নতুন এক মাথা ব্যথার নাম এডিস মশার বিস্তার। গত কয়েক বছরে এই মশার বিস্তার ঠেকাতে নানা সচেতনতা কার্যক্রম, মোবাইল কোর্ট বা ক্রাশ প্রোগ্রাম পরিচালিত হলেও এখনও এটি রয়ে গেছে সিটি কর্পোরেশনের মাথা ব্যথার কারণ হিসেবে। এই মশার বিস্তারে অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব বা দূষণের মতো পুরনো হিসেব তো আছেই। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন, বায়ুর আর্দ্রতা বা এডিস মশার চরিত্র পরিবর্তনের মতো নিত্য নতুন সমস্যা। মশক নিধন কার্যক্রমে কোটি কোটি টাকার বাজেট, নতুন সরঞ্জাম ক্রয় বা প্রচলিত উপায়ে ওষুধ ছিটানো বা বিদেশ ভ্রমণকে স্রেফ অপচয় বলছেন বিশেষজ্ঞরা। বরং মশা ঠেকাতে সবার আগে প্রাতিষ্ঠানিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণাকে আরও গুরুত্ব দেওয়ার উপর জোর দিচ্ছেন তারা। সিটি কর্পোরেশনকে দোষ দিয়ে লাভ কি? আমাদের বিশ্ববিদ্যালয়ে কোথাও কি রিসার্চ অ্যান্ড ডেভেলপ হচ্ছে? সব জায়গাতেই বলে থাকি যে আপনারা এই জায়গাটা ডেভেলপ করেন, সো দ্যাট আমাদের এই ওষুধ নিয়ে আর ওই কেলেঙ্কারিটা হবে না। ওই শুধু ওই ফগিং কিভাবে হয় ওটা দেখার জন্য আমার সুইজারল্যান্ডে যাওয়ার দরকার হবে। গত 5 বছরে কর্পোরেশনে মশক নিধনে 15 কোটি টাকা বরাদ্দ হলেও এর অধিকাংশই ব্যয় হয়েছে সরঞ্জাম, ওষুধ ক্রয় ও প্রচারণায়, যেখানে উপেক্ষিত ছিল গবেষণা এবং উন্নয়ন। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। এখন থেকে শুক্রবারেও চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুত গতির এই গণপরিবহন। একই সঙ্গে বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে 12 মিনিট পরপর মেট্রো বাণিজ্যিকভাবে চলাচল করবে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমেই সপ্তাহের 7 দিনই চলবে মেট্রো রেল। নর্মাল যে আমাদের ফ্লো, সেখানে আমাদের শুক্রবারটা বন্ধ ছিল। শুক্রবারে আমরা সেকেন্ড হাফটা চালু করেছি, এটা চলবে এক্সেপ্ট গভর্নমেন্টের যদি অন্য কোনো আদেশ না থাকে, যেমন বন্ধ যে ন্যাশনাল হলিডেতে কিন্তু আমরা চালাই। যেগুলো আমাদের শিডিউল বন্ধ, এর বাইরে বন্ধ সেগুলি থাকবে, বাট বাকি দিন সবসময় চলবে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই রেল লাইনের ওপর ইচ্ছে মতো তৈরি হচ্ছে চলাচলের পথ। সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের পাশাপাশি অবৈধ এসব লেভেল ক্রসিংয়ের বিষয়ে উদাসীন রেল বিভাগও। কুমিল্লা অঞ্চলের 235 কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিংয়ের সংখ্যা এখন 3 শতাধিক, যার মধ্যে অর্ধেকের বেশি অবৈধ। মাসুদ আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম ডাবল লাইনের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ফেনীর ফাজিলপুর এবং লাকসাম রেলওয়ে জংশন থেকে নোয়াখালী ও চাঁদপুর মিলিয়ে রেলওয়ে কুমিল্লা অঞ্চলের 235 কিলোমিটার পথে লেভেল ক্রসিংয়ের সংখ্যা 3 শতাধিক, যার মধ্যে 114টি বৈধ। অবৈধ লেভেল ক্রসিংয়ে অসাবধানতায় ঝরছে প্রাণ। গেল 18 মাসে এই অঞ্চলে প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক। ক্রসিং নির্মাণে রেলওয়ের আইন মানছেন না কেউই। নিজেদের সুবিধামতো সাধারণের পাশাপাশি মানুষ পারাপারে পথ তৈরি করছে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানও। নম্বর সমস্যা হচ্ছে সচেতনতার অভাব। 2 নম্বর সমস্যা হচ্ছে আমাদের এই যে প্রশাসন, এই যে অবৈধ যে গেট বললেন, এগুলোর প্রতি তাদের কোনো দৃষ্টি নেই। রেল লাইনে সবসময় 144 ধারা জারি আছে, কিন্তু এই আইনটা কেউ মানছে না, বা এই আইনটা প্রয়োগ ততটা নেই। কারণ হচ্ছে যে পুলিশ আমরা সীমিত, আর আমরা সচেতন না হওয়ার কারণে কি করছি, সেলফি বা ভিডিও বা টিকটক করার জন্য বা কানে হেডফোন দিয়ে আমরা রেল লাইনের উপর দিয়ে হাঁটা চলাফেরা করছি। তখন দেখা যাচ্ছে যে কোনো একটা দুর্ঘটনার শিকার হচ্ছে। ঢাকা চট্টগ্রাম ডাবল রেলপথের আখাউড়া থেকে ফেনীর ফাজিলপুর পর্যন্ত কুমিল্লার 134 কিলোমিটার লাইনের আপ এবং ডাউনে প্রতিদিন 20 জোড়া ট্রেন 80 থেকে 120 কিলোমিটার বেগে চলাচল করে।
এরপরেও কুমিল্লার বিজয়পুরে লাইনের এক পাশে বাজার, অপর পাশে স্কুল, লাইনের উপর বসে শ্রমিকের হাট। একই পথের কুমিল্লার সদর রসুলপুর স্টেশনের 200 গজ সামনের অরক্ষিত লেভেল ক্রসিংটিও অর্ধশতাধিক গ্রামের মানুষের গলার কাটা। দুপাশে এলজিইডির সড়ক থেকে 15 থেকে 16 ফুট উঁচু রেলপথে উঠেই দুর্ঘটনার শিকার হয়েছে বহু যানবাহন। পূর্ব পার দাঁড়ান, পশ্চিম পারে কি হচ্ছে কিছুই দেখবেন না, কেউ আসলো না উঠলো, গাড়ি উঠলো বোঝা যায় না, যার ফলে এখানে মূলত দুর্ঘটনাটা বেশি হয়। ভোগান্তি, প্রচন্ড ভোগান্তি আমাদের। এই যে এখন একটা মহিলা ঢাকা থেকে আসছে, তাকে আমি আপনাদের সামনে আমি পার করে দিলাম। রেল গেট বা রেল ক্রসিং বা একজন গেটম্যান প্রয়োজন, এটা তারা দেয় নাই। বিজয়পুরের যে ব্যাপারটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে মাঝে মাঝে ওখানে অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য ওই ব্যারিয়ারটা খুলে সংস্কারের অবস্থায় আছে, আমরা ওইটাও ওই দিন শর্ট টাইমে লাগাই দেবো। সদর রসুলপুরে আমরা দেখেন কনসোল ওয়ারিং করেছি, উঁচা নিচা ছিল, এখন সমান করে দিয়েছি। হ্যাঁ, ওটার ম্যান গেট না, আনম্যান গেট। আমরা সেটাকে আমরা আলোচনা করেছি, আমরা প্রশাসনকে বলেছি এই গেটটা ম্যান করার জন্য। কেন এটা হয়ে যাবে উইদিনে 2 মান্থস ও 3 মান্থসের মধ্যে দেখবেন ওই গেটটা ডেভেলপ হয়ে গেছে। রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগুরুত্বপূর্ণ অবৈধ ক্রসিংগুলোকে বৈধকরণের প্রক্রিয়া চলছে। বর্তমানে হচ্ছে অবৈধ রাস্তা তৈরি হচ্ছে, ওগুলি দেশের সংস্থা অথবা ব্যক্তি যারা করতেছে ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি ওই যে বৈধকরণের প্রক্রিয়া যেটা চলমান আছে ওটা চলতেছে। রেলের গতি বাড়লেও বাড়েনি নিরাপত্তা। অরক্ষিত ক্রসিং ও নানা অব্যবস্থাপনায় বাড়ছে দুর্ঘটনা। এমন অবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল ও জনসচেতনতা বৃদ্ধির তাগিদ সচেতন মহলের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি ও নির্যাতনে আহত এখনও অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শরীরে গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও রোগীর বেশিরভাগই রয়ে যাচ্ছে শরীরে। সবকিছু কি আগের মতোই হবে? আহতদের চোখে অনিশ্চিত জীবনের ঘোর অমানিশা। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইম আকন্দ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন বিক্ষোভে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগে এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাণ হারায় বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। হাসপাতালগুলোতে এখনও অসহ্য যন্ত্রণায় ছটফট করছে শত শত ছাত্র জনতা। শেরপুর সদরের শরীফ মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। 5 আগস্ট নারায়ণগঞ্জের শহীদ মিনার এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সেলিম। কয়েক হাসপাতাল ঘুরে এখন ঠাঁই হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। অপারেশন করে মাথা থেকে 2টি বুলেট বের করা হলেও শরীরের অসংখ্য ছররা গুলি বের হবে কিনা তা জানা নেই তার। আরও 4টা আছে এখানে, তারা বলতেছে এগুলো বাহির করলে নিয়ে আমার জীবনের রিস্ক হয়ে যাইব। সরকার থেকে একটাই চাওয়া যে এখন যেভাবে দেশটা চলতেছে সারা জীবন এইভাবেই চলে। নেত্রকোনার দুর্গাপুরের এমদাদুল হক সাগর 19 জুলাই রাজধানীর বাড্ডায় আন্দোলনে গিয়ে নির্মমতার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীর। লাঠিপেটায় তার পেটের খাদ্যনালী ফেটে যায়। এখন তার বেশ কয়েকটি জটিল অপারেশন করতে হবে। নরসিংদীর মাধবদীতে গুলিবিদ্ধ হয় ঈশ্বরগঞ্জের রাসেল। শটগানের গুলিতে ঝাঁঝরা তার পিঠ ও মাথা ও পিঠের মেরুদণ্ড থেকে 4টি বুলেট বের করা হলেও এখনও 80টির বেশি ছররা গুলি রয়েছে তার শরীরে। কারো চোখে, কারো কানে বিপজ্জনকভাবে রয়ে গেছে গুলি। আহতদের কারো সারা শরীরে শটগানের গুলি, আবার কেউ বুকে কিংবা পায়ে গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা আহতদের পরিবার। আমি যতদিন বাচ্চা থাকবো কাজকর্ম করে খাইতে পারবো না, বয়ে খাইতেই আমার। এটা আমার সরকারের কাছে আবেদন যে আমার একটা আমার চল্লা ফিরা খাওয়ার মতো আমার যাতে একটা ইয়ে করে দেয়। গুলি যদি না বের করি এগুলো আমাদের মনে হয় যে ক্ষতিগ্রস্ত হবে, যেগুলো সারা বছর ডাক্তার বলে যেগুলো সারা বছর তোমাদের ভুগতে হবে। আমার আবদার হইল
যাতে আমি সুস্থ হতে পারি, আমার সবগুলাগুলি যাতে বার করে দেওয়া হয়, যাতে উন্নত চিকিৎসা আমরা পাই, এইটাই হলো আমাদের, আর ওরার যাতে বিচার পাই। এদিকে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনে বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আহত যোদ্ধাদের চিকিৎসার প্রায়োরিটি লিস্টে প্রথম রাখবে, একই সাথে তাদের যাতে পুনর্বাসন করা যায়, তাদের পরিবার যাতে খেয়ে পরে বাঁচতে পারে, সেই দাবিটুকু খুব জোরালোভাবে ময়মনসিংহ থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখতে চাই। শটগানে যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের শরীর থেকে বুলেট বের করা হচ্ছে বলে জানান চিকিৎসক। আর পরিচালক জানালেন, উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের খরচে ঢাকায় পাঠানো হচ্ছে রোগীদের। এখন শল্য চিকিৎসার মাধ্যমে অনেকের প্লেট বের করা হয়েছে এবং আরও অনেকের বের করা হবে, এই জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখন যারা আছেন তারা আল্লাহর রহমতে স্টেবল আছেন। এখানে যারা চিকিৎসা পাচ্ছেন তারা সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন এবং এরপরে যে চিকিৎসা প্রয়োজন, যেটা উন্নত সেন্টারে বা হাসপাতালে পাঠানো দরকার, সেটা আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় পাঠিয়ে তার সেই চিকিৎসাটা আমরা নিশ্চিত করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে এ পর্যন্ত প্রায় 245 জন রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের বেশিরভাগই ময়মনসিংহ, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জে আন্দোলনে আহত হয়। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। মানিকগঞ্জের আড়তে সরবরাহ কম থাকায় পাইকারি পর্যায়ে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এ বিষয়ে আর বিস্তারিত জানাতে ভাট বাওয়ার সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন যে সবজির বাজারে সরবরাহ কম থাকার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, সেই সঙ্গে বাজার দর সম্পর্কেও জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি ভাটবাওয়ার সবজির আড়তে। আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে বাজারে সরবরাহ কিন্তু সবজির খুবই কম আমরা দেখতে পেয়েছি। তো বিক্রেতারা বলছেন যে গত কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু সারা বাংলাদেশে হয়েছে, যার কারণে কিন্তু শেষ মুহূর্তের যে গ্রীষ্মকালীন যে সবজির ক্ষেতগুলো সেগুলো কিন্তু অধিকাংশই পচে নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু সরবরাহ কমেছে বলে আমাদেরকে বিক্রেতারা বলেছেন। আর অপরদিকে যে এই গ্রীষ্মকালীন সবজির পরেই কিন্তু আসে শীতকালীন সবজি, সেটা কিন্তু প্রায় 2 সপ্তাহ পরেই ওঠার কথা, সেগুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারাও জানিয়েছেন। আর সবজির বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে আজ বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, শসা বিক্রি হচ্ছে 50 টাকা, পেঁপে 20 টাকা কেজি, লেবু বিক্রি হচ্ছে 35 টাকা কেজি। আর যে দেশি লাউ রয়েছে সেটা কিন্তু মান ভেদে এবং আকাশ ভেদে কিন্তু 30 থেকে 40 টাকায় বিক্রি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এছাড়া করল্লা বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, ফুলকপি 80 টাকা কেজি, পাতাকপি 40 টাকা, পটল 35 টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে 30 টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা কেজি করে। আরেকটা বিষয় বলতে চাই, যে একদিনের ব্যবধানে কিন্তু কাঁচামরিচের কেজিতে বেড়েছে কিন্তু 30 টাকা। এটাকে আমরা আজ এখানে এসেই দেখতে পেয়েছি। গতকাল কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে 150 টাকা, আজ সেটা কিন্তু পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। তো রওশন, আরেকটি বিষয় বলতে চাই, যে এটা হচ্ছে পাইকারি বাজার দর, আর খুচরা বাজার দর কিন্তু এর থেকে দেখা যায় যে 10 থেকে 15-20 টাকা পর্যন্ত কিন্তু ক্ষেত্র বিশেষে বেড়ে যায়। সেটা হচ্ছে এই আড়ত থেকে যে খুচরা বাজারের দূরত্ব যত বেশি, সেক্ষেত্রে কিন্তু খুচরা ব্যবসায়ীরা কিন্তু সেই অনুপাতে কিন্তু সবজির দামগুলো বেশি রাখে বলে আমরা দেখতে পেয়েছি। আরেকটা বিষয় বলতে চাই, যে আমরা খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে এই যে সবজির যে বাজার দরে যে বেশি বেড়েছে, এতে কিন্তু তাদের বেশি বেগ পোহাতে হয়, কারণ তারা এখানে প্রতিদিন আসেন, তারা কিন্তু সবচেয়ে বেশি কৈফিয়তের মুখে পড়তে হয় ক্রেতাদের। তারা বলেছেন যে প্রত্যেক দিন যদি এরকম করে বাড়তে থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে 70 থেকে 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রওশন, এই যে সবজির আড়ত, এখানে প্রায় কোটি টাকার সবজি প্রতিদিন বেচাকিনি হয় বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবজির বাজার থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জের সবজি বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান।
মাগুরায় গত সপ্তাহের অতি বর্ষণে বিভিন্ন মাছের ঘের ও পুকুর ডুবে গিয়ে মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে একটি প্রতিবেদন জমা দিয়েছে জেলা মৎস্য বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাগুরার দুয়ারপাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রূপক আইচ। রূপক, জানাবেন যে এই যে মাছের ঘের ডুবে গেছে, মাছের ঘের এই পুকুর ডুবে যাওয়ায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, পরিমাণটা কি জানা গিয়েছে কিনা? হ্যাঁ রওশন, আপনাকে জানিয়ে রাখি গত 13 থেকে 16 সেপ্টেম্বর মাগুরা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী ব্যাপক বৃষ্টিতে বিভিন্ন খাল বিল নদী নালা সহ পুকুর এবং ঘেরগুলো ডুবে যায় এবং এতে ব্যাপকভাবে মাছের ক্ষতি হয়। মাগুরা জেলায় এই বছর জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এবছর মাগুরা জেলায় 309 হেক্টর জমিতে এই 35টি ঘের এবং 445টি পুকুর এবং দিঘি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাগুরার একটি পৌরসভা এবং 26টি ইউনিয়নের এই ক্ষতির পরিমাণ যেটি নিরূপণ করা হয়েছে সেটি হলো সাদা মাছ 99.50 মেট্রিক টন, যার মূল্যমান 1,51,00,000 টাকা এবং 1,03,00,000 পোনা ভেসে গেছে, যার মূল্য 68 লাখ টাকা এবং এই সঙ্গে 43 লাখ টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা সুদীপ বিশ্বাস আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে মাগুরা জেলায় এবছরের ক্ষতির পরিমাণ 2,62 লাখ টাকার এবং এই ক্ষতি যেটি হয়েছে আমরা সংশ্লিষ্ট মাছের চাষিদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা বলছেন যে এই ক্ষতি পূরণের জন্য সরকার থেকে তাদেরকে যদি কিছু প্রণোদনা দেওয়া হয় তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন, অন্যথায় এই ক্ষতি আগামীতে মৎস্য উৎপাদনের উপরে একটি ব্যাপক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন এবং তারা আশা করছেন যে সরকার তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবেন এবং এই ক্ষতিপূরণের মাধ্যমে তারা জেলার মাছ উৎপাদন আবার সাবেক অবস্থায় নিয়ে আসতে পারবেন বলে তারা মনে করছেন। রওশন, মাগুরার দুয়ারপাড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রূপক আইচ। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও, দেখছেন এখন সকাল। এবার জানাবো দেশের বাইরের খবর। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনকাল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটি কার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে সেই প্রতীক্ষায় প্রহর গুনছেন 1,71,00,000 ভোটার। বুধবার শেষবারের মতো নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন বামপন্থী ন্যাশনাল পিপলস পার্টি সহ প্রধান বিরোধী দলের হেভিওয়েট নেতারা। পর্যবেক্ষকরা বলছেন বিগত নির্বাচনের তুলনায় এবার সহিংসতার ঘটনা কম চোখে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 2 বছর আগে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে যখন পালিয়ে যান, মুখ থুবড়ে পড়া দেশটির হাল ধরেন রানিল বিক্রমাসিংহে। মূল্যস্ফীতি কমানো থেকে শুরু করে রিজার্ভ বাড়ানো, লঙ্কান অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সব রকম চেষ্টাই করেন তিনি। খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট থেকে শ্রীলঙ্কাকে বের করে আনার কৃতিত্ব দাবি করে আরও একবার দেশ চালানোর সুযোগ খুঁজছেন 75 বছর বয়সী এই রাজনীতিবিদ। আগামী 5 বছরের জন্য দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের নিয়ন্ত্রণ যাচ্ছে কার দখলে, এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে নানা মহলে। ভোটের লড়াইয়ে মুখোমুখি হবেন রেকর্ড 38 জন প্রার্থী, যাদের মধ্যে 5 জন লড়বেন লঙ্কান মসনদের সর্বোচ্চ আসনের জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্যবেক্ষণের পর নির্বাচনী কেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকার পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে অরাজনৈতিক সংগঠন সেন্টার ফর মনিটরিং ইলেকশন ভায়োলেন্সের কর্মকর্তারা। তবে নির্বাচনকে প্রভাবিত করতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার নিয়ে উদ্বেগ জানায় সংস্থাটি। Well, the election campaign this time was relatively, in terms of the incidence of violence, it was relatively low. The one egregious incidence is the abuse of state power and resources. And that is about the government and the president using the resources to make political decisions in the context of a campaign which obviously may well affect the election.
যদিও বুধবার শেষ নির্বাচনী প্রচারে অংশ নিয়ে জয়ের ব্যাপারে সমান আত্মবিশ্বাস দেখিয়েছেন বামপন্থী ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি জোটের প্রেসিডেন্ট প্রার্থী অনুরা কুমারা দিশানায়েক ও প্রধান বিরোধী দল এসজেবির সাজিদ প্রেমাদাসা। সাম্প্রতিক জনমত জরিপ বলছে সাজিদের থেকে মাত্র 4% জনসমর্থনে এগিয়ে অনুরা কুমারা দিশানায়েক। අපි අනිවාර්යෙන්ම ලක්ෂ 20ක වැඩි ඡන්ද ප්‍රමාණයකින් ජයග්‍රහණය කරනවා. මගේ කකුලෙන් අදින දේශපාලන ජෝඩුව රනිල් වික්‍රමසිංහ අනුර කුමාර දිසානායක හොඳටම පහලින් ඉන්නේ. විශාල කාලයක් විවිධ පීඩාවන්ට පත් වූ ජනතාව තමන්ගේ යුක්තිය වෙනුවෙන් තමගේ සාධාරණත්ව වෙනුවෙන් සටන් වැදුණා. අරගල කරා. විවිධ ආකාරයේ 2019 সালে দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা 42% ভোট পেয়ে গোতাবায়া রাজাপাকসের কাছে হেরে যান। এবারের জরিপে কিছুটা এগিয়ে থাকলেও সংস্কারপন্থীদের অনেকেই চাচ্ছেন কুমারা দিশানায়েকের হাত ধরে ক্ষমতায় আসুক বাম ঘরানার একটি দল। দিন শেষে টাইটানিকের মতো ডুবতে থাকা শ্রীলঙ্কাকে উদ্ধারের গুরুদায়িত্ব কার ওপর বর্তায় এখন সেদিকেই তাকিয়ে লঙ্কানরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।